আজ 29শে জুন সোমবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। হুমায়ুন কবিরের বিরুদ্ধে জোড়া অভিযোগ, মালদা ও বহরমপুর থানায় এফআইআর দায়ের বিজেপির। তবে কি এবার গ্রেপ্তার হবেন হুমায়ুন? রচনা বন্দ্যোপাধ্যায়ের চাঞ্চল্যকর দাবি, আমি না থাকলে হুগলিতে জিতত না তৃণমূল। 21শে জুলাই নিয়ে তৃণমূলের দুই শিবিরের টানা পড়েন। ভিক্টোরিয়া হাউসের সামনে আগাম মাপজোক করলেন কুণাল ঘোষরা। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ দায়ের হয়েছে। মালদার ইংরেজ বাজার থানায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন মালদার বিজেপি কর্মী কাজল গোস্বামী। একই সঙ্গে তার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে বহরমপুর থানাতেও এফআইআর দায়ের করেছে ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা। হুমায়ুন কবির সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন, এই অভিযোগ তুলে মালদার ইংরেজ বাজার থানায় অনলাইনে অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী কাজল গোস্বামী। তার অভিযোগ, হুমায়ুন কবির সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছেন এবং উস্কানি দিচ্ছেন। কাজল গোস্বামী বলেন, এই সরকার আসার পর হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের উৎসব সৌভ্রাতৃত্বের পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে। ঈদ মহরম নিয়ে কোথাও কোনো সমস্যা সৃষ্টি হয়নি। অন্যদিকে ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা বহরমপুর থানায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তাদের অভিযোগ, হুমায়ুন কবির রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপিকে হুমকি দিয়েছেন এবং বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে এমন মন্তব্য করেছেন যা সাম্প্রদায়িক দাঙ্গা, ব্যক্তিগত আক্রমণ ও ক্ষতি সাধনের কারণ হতে পারে। যুব মোর্চার নেতৃত্ব জানিয়েছে, রাজ্যের সমস্ত থানায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দাবি, সংশ্লিষ্ট বিধায়কের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হোক। হুমায়ুনের বিরুদ্ধে এফআইআর হওয়াকে কি আপনি সমর্থন করছেন? কমেন্ট করে জানান। রচনা বন্দ্যোপাধ্যায়ের চাঞ্চল্যকর দাবি, আমি না থাকলে হুগলিতে জিতত না তৃণমূল। মাত্র 2 বছর আগে রাজনীতিতে পা রাখা রচনা বন্দ্যোপাধ্যায় বর্তমানে এনসিপিআইতে যোগ দেওয়ার পর তৃণমূল নেতাদের কটাক্ষের মুখে পড়েছেন। এর মধ্যেই এক সাক্ষাৎকারে চাঞ্চল্যকর মন্তব্য করে তিনি দাবি করেছেন, শুধুমাত্র তৃণমূলের প্রতীক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের জন্য তিনি জেতেননি, বরং তার তারকা পরিচিতির কারণেই হুগলির আসন তৃণমূলের দখলে এসেছে। রচনার বক্তব্য, তাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছিল তৃণমূল। তার দাবি, তিনি জনপ্রিয় সেলিব্রিটি বলেই তাকে হুগলি থেকে প্রার্থী করা হয়েছিল এবং শুধু দলের প্রতীক নিয়ে অন্য কাউকে দাঁড় করালে এই আসন জেতা সম্ভব হতো না। একসময় দিদি নাম্বার 1-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং পরে টিকিট পাওয়ার ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। তবে বর্তমানে রচনা দাবি করেছেন, আগে যদি দলের বিরুদ্ধে বালি চুরি, কয়লা চুরি ও মাটি চুরির অভিযোগের কথা জানতেন তাহলে হয়তো তৃণমূলে যোগ দিতেন না। রচনার এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, অতই যদি দম থাকে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিদ্রোহ করুন না। হুগলির মানচিত্রই জানেন না। রচনার ফেস ভ্যালু মন্তব্যে পাল্টা তোপ কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে পাল্টা মন্তব্য করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলি জেলা সভাপতি অসিত মজুমদারের ডাকা সভায় তিনি একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপের ঘোষণাকে সমর্থন করেন। কল্যাণ বলেন, দলের মধ্যে যারা চুরি করেছে এবং বেআইনি উপায়ে সম্পত্তি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তার বক্তব্য, তৃণমূলের যারা মাল তুলেছে তাদের গ্রেপ্তার করা হোক। নাম না করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে আক্রমণ করার পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, স্বাতী খন্দকার, মিতালি বাগ ও স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। ঋতব্রতকে নিশানা করে তার দাবি, সব চোর একজোট হয়ে বিক্ষুব্ধ তৃণমূল তৈরি করেছে। রচনা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কল্যাণের মন্তব্য, তিনি হুগলির মানচিত্রই জানেন না এবং দিদি নাম্বার 1 করতেন বলেই মানুষ তার প্রতি উৎসাহী ছিল। এখন তিনি দলের সঙ্গে ঠিক করেননি, সেটাও বুঝতে শিখবেন বলে কটাক্ষ করেন শ্রীরামপুরের সাংসদ। এছাড়াও মিতালি বাগ ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়েও আক্রমণ শানান তিনি। সভা শেষে ঘোষণা করেন, আগামী দিনে তিনি রাজ্যের প্রতিটি জেলায় সফর করবেন এবং কর্মীরাই ভবিষ্যতের নেতা ঠিক করবেন। 21শে জুলাই নিয়ে তৃণমূলের দুই শিবিরের টানা পড়েন। ভিক্টোরিয়া হাউসের সামনে আগাম মাপজোক করলেন কুণাল ঘোষরা। 21শে জুলাইয়ের সভাস্থল নিয়ে তৃণমূলের দুই শিবিরের মধ্যে টানা পড়েন আরো স্পষ্ট হলো। গত কয়েক বছর ধরে ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস পালন করে আসছে তৃণমূল। এবার ঋতব্রত শিবিরও একই জায়গায় সভা করতে চেয়ে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে রবিবার সকালে ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে পৌঁছে যান কুণাল ঘোষ ও দোলা সেন। ডেকোরেটার্সের কর্মীদের নিয়ে তারা রাস্তার মাপজোক শুরু করেন। সাধারণত পুলিশের কাছ থেকে সভার অনুমতি পাওয়ার পরে এই কাজ শুরু হলেও এবার আগে ভাগেই তা শুরু হওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সময় সৈনিকরা শহীদ হয়েছিলেন, সেই শহীদ তর্পণ আজও হয়। আমরা নিয়ম মতো আবেদন করেছি,
আশা করি আবেদন পাওয়া যাবে। অন্যদিকে ঋতব্রত শিবিরের দাবি, অনুমতি যেখানেই মিলবে সেখানেই তারা 21শে জুলাই পালন করবে। সাংসদ মহুয়া মৈত্র জানিয়েছেন 21শে জুলাই হবে, সেটা গাছের তলাতেও হতে পারে, আবার ধর্মতলাতেও। এদিকে মন্ত্রী দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, কোন তৃণমূল শহীদ দিবস পালন করবে, কে চিঠি দিচ্ছে সেটা আগে ঠিক হোক, কে তৃণমূল সেটাই তো বোঝা যাচ্ছে না। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। অনুপম খেরের সঙ্গে সাক্ষাৎ শ্রমিক ভট্টাচার্যের, মাথায় চুল গজানো মন্তব্যের ব্যাখ্যা দিলেন বিজেপি সভাপতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন প্রযোজক ও অভিনেতা অনুপম খের। সূত্রের খবর, রাজ্যের উন্নয়ন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এই সাক্ষাতের সময় উঠে আসে শ্রমিক ভট্টাচার্যের একটি পুরনো মন্তব্য। তিনি একসময় বলেছিলেন অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে আর তৃণমূল ফিরবে না। সেই প্রসঙ্গ তুলে অনুপম খের বলেন মন্তব্যটি তার বেশ মজার লেগেছিল। জবাবে শ্রমিক ভট্টাচার্য বলেন, নির্বাচনের আবহে মানুষের কাছে সহজভাবে রাজনৈতিক বার্তা পৌঁছে দিতেই তিনি এমন মন্তব্য করেছিলেন। তার কথায় একঘেয়ে রাজনৈতিক মন্তব্যের বদলে মজার কোনো কথা বললে মানুষ তা সহজেই গ্রহণ করেন। অনুপম খেরের জনপ্রিয়তার কারণে তার নাম ব্যবহার করেছিলেন বলেও জানান তিনি। এরপর অনুপম খের হাসতে হাসতে বলেন তিনি প্রার্থনা করবেন যেন তার মাথায় নতুন করে চুল না ওঠে। জবাবে শ্রমিক ভট্টাচার্য আবারও বলেন, আকাশ মাটিতে নেমে আসতে পারে, মাটি আকাশে উঠে যেতে পারে। অনুপম খেরের মাথায় আবার চুল উঠতেও পারে, কিন্তু চতুর্থবার আর তৃণমূল সরকার ক্ষমতায় আসবে না। সাক্ষাতের শেষে অনুপম খের শ্রমিক ভট্টাচার্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন তার সঙ্গে অল্প সময়ের এই সাক্ষাতে অনেক জ্ঞানের কথা শুনেছেন এবং তিনি যেন ভালোভাবে দায়িত্ব পালন করেন সেই কামনাই করেন। ইউসিসি বিল পাস হবে, প্রক্রিয়া শুরু হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় দাবি দিলীপ ঘোষের। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কার্যকর হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা বলেই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যে ইউসিসি আইন কার্যকর হয়েছে এবং পশ্চিমবঙ্গেও সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত সময়ে বিলটি বিধানসভায় আনা হবে এবং তা পাশ করানো হবে। দিলীপ ঘোষের দাবি, ইউসিসি বিল পাশ হবে। বহু রাজ্যে ইতিমধ্যে এই আইন কার্যকর হয়েছে, পশ্চিমবঙ্গেও সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ইউসিসি নিয়ে রাজনৈতিক জল্পনার মধ্যেই গত শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন গুজরাট, উত্তরাখণ্ড এবং অসমের মডেল অনুসরণ করে পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। সেই উদ্দেশ্যে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে, যা আইন বাস্তবায়নের বিভিন্ন দিক খতিয়ে দেখছে। এর আগে শনিবার রাজ্যের অপর মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন 29শে জুন রাজ্য বিধানসভায় ইউসিসি বিল পেশ করা হবে। তার দাবি, বিলটি পাশ হলে পশ্চিমবঙ্গ অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর রাজ্যগুলির তালিকায় যুক্ত হবে। তিনি আরো বলেন, নির্বাচনী ইস্তেহারে ইউসিসি নিয়ে সরকারের অবস্থান স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে 29শে জুন বিধানসভায় বিলটি পেশ করা হবে এবং তা পাশ করিয়ে রাজ্যের অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। পেট্রোল ডিজেল নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের। কন্টেনারে পেট্রোল ডিজেল ভরার উপর নিষেধাজ্ঞার কারণে কৃষক, চা বাগানের শ্রমিক, হাসপাতাল ও জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি সমস্যার মুখে পড়ছিল। এই পরিস্থিতিতে জনসাধারণের স্বার্থে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, অত্যাবশ্যকীয় ক্ষেত্রে এবার থেকে কন্টেনার তেল ভরতে পারবেন কৃষক ও চা শ্রমিকরা। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরাও। এক পেট্রোল পাম্প ব্যবসায়ীর বক্তব্য, সরকার যে সিদ্ধান্ত নেবে তা মেনে চলতেই হবে। মধ্যপ্রাচ্যের অশান্তির জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল। দেশে যাতে জ্বালানির ঘাটতি না হয় তার জন্য কেন্দ্রীয় সরকারও পদক্ষেপ করছে। তবে জ্বালানির সংকটের আশঙ্কায় অনেকেই আগে ভাগে তেল মজুত করতে শুরু করেছিলেন, যা আইনত অপরাধ। সেই কারণেই কন্টেনারে জ্বালানি দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু কৃষি ও জরুরি পরিষেবার স্বার্থে এবার নির্দিষ্ট ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া হলো। তৃণমূল ছেড়ে হাত শিবিরে যোগ এই হেভিওয়েট নেতা। প্রার্থী ছিলেন জোড়া ফুলের। রাজ্যে পালা বদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসে পদত্যাগীদের সংখ্যা বাড়ছে। এবার তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে যোগ দিলেন মালদা জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস। রবিবার মালদা টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে দক্ষিণ মালদার সাংসদ তথা জেলা সভাপতি ঈশা খান চৌধুরী এবং মৌসুম বেনজির নূরের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে ঘর বাপসি করেন তিনি। ছাত্র ও যুব রাজনীতির মাধ্যমে কংগ্রেসে তার রাজনৈতিক জীবনে শুরু হয়েছিল। পরে তৃণমূলে যোগ দিয়ে তিনি দ্রুত দলের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন এবং জেলা যুব সভাপতির দায়িত্ব পালন করেন। গত বিধানসভা নির্বাচনে গাজল কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হলেও বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। দীর্ঘদিন পর তার পুরনো দলে ফিরে আসাকে ঘিরে বাংলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কংগ্রেস নেতৃত্বের দাবি, প্রসেনজিৎ দাসের প্রত্যাবর্তনে সংগঠন আরও শক্তিশালী হবে এবং আগামী রাজনৈতিক লড়াইয়ে দল নতুন গতি পাবে। অন্যদিকে এই দল বদলকে ঘিরে জেলা রাজনৈতিক অঙ্গনে নানান জল্পনাও তৈরি হয়েছে।
দীঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা। ইস্কনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমন দাস সমাজ মাধ্যমে পোস্ট করে শাস্তির কারণ জানালেন নিজেই। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইস্কনের সহ সভাপতি রাধারমন দাসকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। শনিবার গভীর রাতে ইস্কনের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রাজনৈতিক মহলের একাংশের মতে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হয়ে ওঠেন রাধারমন দাস। তবে তার দাবি, এই সিদ্ধান্তের সঙ্গে সেই বিষয়টির কোনো সম্পর্ক নেই, বরং বাংলাদেশে হিন্দু হত্যা নিয়ে সরব হওয়া এবং বিজেপি নেত্রী মানেকা গান্ধীর সঙ্গে প্রকাশ্যে সংঘাতের জেরেই তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 2023 সালে ইস্কনকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছিলেন মানেকা গান্ধী। তার জবাবে বিশ্বব্যাপী ভক্তদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির নোটিশ পাঠিয়েছিলেন রাধারমন দাস। ইস্কনের সিদ্ধান্ত মেনে নিয়ে এক্সে রাধারমন দাস লিখেছিলেন, তাকে ইস্কনের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই কারণে ইস্কন সংক্রান্ত কোনো বিষয়ে তিনি আর বিবৃতি দিতে পারবেন না। পাশাপাশি তিনি ইস্কনের উন্নতি ও সাফল্য কামনা করেছেন। অযোধ্যার রাম মন্দিরে 7 কোটি টাকার চুরি, 8 অভিযুক্তের বাড়িতে একযোগে তল্লাশি পুলিশের। অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দানের টাকা চুরির ঘটনায় তদন্ত আরও গতি বাড়ালো উত্তরপ্রদেশ পুলিশ। রবিবার সকাল থেকেই মামলার মূল 8 অভিযুক্তের বাড়িতে তল্লাশি শুরু করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ দল। চুরি হওয়া বিপুল টাকার উৎস এবং সেই অর্থ কোথায় গিয়েছে তা খুঁজতে এই অভিযান চলছে। গ্রেপ্তার হওয়া 8 জনই রাম মন্দিরের দান বাক্সের টাকা গণনার দায়িত্বে ছিলেন। তদন্তকারীরা এখন অভিযুক্তদের পরিবারের জীবনযাত্রার হঠাৎ পরিবর্তন, সম্পত্তি বৃদ্ধি, জমি কেনা, গয়না ও ব্যাংক ব্যালেন্সের খোঁজ নিচ্ছেন। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে তাদের আর্থিক অবস্থার পরিবর্তনের কারণ জানার চেষ্টা করা হচ্ছে। তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত অনুকূল মিশ্রের পরিবার আগে সাধারণ জীবনযাপন করলেও রাম মন্দির ট্রাস্টে কাজ পাওয়ার পর তাদের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে প্রায় 7.5 কোটি টাকা গায়েব হয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশ মাত্র 79,75,000 টাকা উদ্ধার করতে পেরেছে। সোমবার অভিযুক্তদের ফের আদালতে পেশ করা হবে এবং পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন করা হতে পারে। সরকারি চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর, দ্রুত শূন্যপদ পূরণের আশ্বাস সুকান্ত মজুমদারের। সরকারি চাকরির অপেক্ষায় থাকা লক্ষাধিক যুবক যুবতীর জন্য বড় আশ্বাস দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নিউটাউনে একটি সরকারি অনুষ্ঠানে তিনি জানান, বিভিন্ন সরকারি দপ্তরের শূন্যপদ পূরণের জন্য ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে এবং শিক্ষা সহ একাধিক বিভাগের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে। তার দাবি, ভবিষ্যতে স্বচ্ছতার সঙ্গে নিয়মিত নিয়োগ করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। সুকান্ত মজুমদার বলেন, চাকরি পাইয়ে দেওয়ার নামে কেউ অর্থ দাবি করলে তা অবিলম্বে সরকারের নজরে আনতে হবে। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, এসএসসি নিয়োগে ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষায় অস্বাভাবিকভাবে বেশি নম্বর দেওয়ার সুযোগ আর থাকবে না। এছাড়াও যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতি 2 থেকে 3 মাস অন্তর জব ফেয়ার বা চাকরি মেলার আয়োজন করা হবে। সরকারি নিয়োগের স্বচ্ছতা বজায় রাখা ও দ্রুত শূন্যপদ পূরণের এই আশ্বাস চাকরি প্রার্থীদের প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। যন্তর মন্তরে অনশনে সোনাম ওয়াংচুক, জল এবং শৌচাগার বন্ধের অভিযোগে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি। জাতীয় স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে একের পর এক কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনে বসেছেন পরিবেশবিদ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক। অনশন শুরু হতেই আন্দোলন স্থলে জল এবং শৌচাগার পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাবি, ওয়াংচুকের বয়স ও স্বাস্থ্যের কথা জানানো হলেও পুলিশ কোনো সহযোগিতা করছে না। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং লাদাখের পরিবেশগত সুরক্ষা ও স্বায়ত্ত শাসনের দাবিতে ওয়াংচুক এই অনশন শুরু করেছেন। নিট পেপার লিক সহ একাধিক পরীক্ষায় দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও এই আন্দোলনের অন্যতম বিষয়। সিজেপির অভিযোগ, কয়েকজন কৃষক নেতাকে দিল্লিতে আসা আটকাতে গৃহবন্দী করে রাখা হয়েছে। একই সঙ্গে প্রধান গোব্যাক প্রচার অভিযান শুরু করে শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবিতে দেশ জুড়ে ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং সমাজসেবীদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। আওয়ামী লীগ কাগজের সংগঠন নয়, একটি শক্তি। বাংলাদেশের পুনর্গঠনের বার্তা শেখ হাসিনার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলার মাটি, মানুষ ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি রাজনৈতিক ও আদর্শিক শক্তি। তার বক্তব্য, আওয়ামী লীগ বহুবার হামলা ও নিষেধাজ্ঞার মুখে পড়লেও জনগণের শক্তিতে বারবার ঘুরে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তা করবে। হাসিনা বলেন, তার দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, বরং বাংলাদেশের গণতন্ত্র, আইনি শাসন ও মুক্তিযুদ্ধের চেতনা ও পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে জড়িত। তিনি অভিযোগ করেন,
তার বিরুদ্ধে দেওয়ার রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার প্রচেষ্টা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন, দেশে গণতন্ত্র, নিরাপত্তা ও আইনের শাসনের অবনতি হয়েছে, সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন এবং উগ্রবাদ বৃদ্ধি হয়ে পেয়েছে। হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর হামলাকে তিনি বাংলাদেশের স্বাধীনতার চেতনার ওপর আঘাত বলে উল্লেখ করেন। হাসিনার দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে এবং একমাত্র তার দলই বাংলাদেশের উন্নয়নের ধারাকে পুনরুজ্জীবিত করতে সক্ষম। কলকাতাও কি হবে হকার মুক্ত? ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা দিলীপ ঘোষের। রেল স্টেশন চত্বরে অবৈধ দখল উচ্ছেদের অভিযান শুরু হওয়ার আবহে কলকাতার ফুটপাত এবং রাস্তা হকার মুক্ত করার জল্পনা আরো জোরদার হয়েছে। রবিবার নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ফুটপাত, রাস্তা কিংবা প্ল্যাটফর্ম ব্যবসার জন্য নয় এবং সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এই জায়গাগুলিকে দখল মুক্ত হওয়া প্রয়োজন। তিনি জানান, যারা ফুটপাত দখল করে ব্যবসা করছেন এবং যারা সেই দখলকে প্রশ্রয় দিয়েছেন, সকলেরই বিষয়টি উপলব্ধি করা উচিত। তার মতে, করদাতাদের চলাফেরার অধিকার সুরক্ষিত রাখা সরকারের দায়িত্ব। বৈধ ব্যবসায়ীদের দোকানের সামনে অবৈধভাবে দোকান বসানো গ্রহণযোগ্য নয়। দিলীপ ঘোষের দাবি, কলকাতার বহু এলাকায় ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারীদের রাস্তায় নেমে চলাচল করতে হয়, ফলে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার এবং স্বেচ্ছায় সরে গেলে তা সকলের পক্ষেই ভালো হবে। যদিও শহর জুড়ে হকার উচ্ছেদ নিয়ে এখনো কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছে আগামীকাল সকাল।